গত পরশুদিন ইরানের একটা বিরাট বিপ্লবী বিজয় হয়েছে। ইরান বিপ্লবী বিজয়, ইটস এ হিউজ মাইলস্টোন। কিন্তু এটা শুরু হয়েছিল কবে থেকে? আজকে আপনাদেরকে সেই কাহিনী নিয়ে আসবো। কাহিনী অনেক পুরনো, 1901 সালের। ইরানের তেল পাওয়া গেছিল এবং এই তেল পাওয়াটাই যেন বা তার কাল হয়ে উঠেছিল। এই তেল তারা তুলতে, সেখানে তেল তোলার টেকনোলজি সবার কাছে ছিল না। এই তেল তোলার টেকনোলজি তারা দিয়েছিল ব্রিটিশ কোম্পানিকে। কোন ব্রিটিশ কোম্পানি? তৎকালীন নাম ছিল ব্রিটিশ ইরানিয়ান অয়েল কোম্পানি, যেটা পরবর্তীকালে এখন ব্রিটিশ পেট্রোলিয়াম নামে পরিচিত। এই ব্রিটিশ পেট্রোলিয়ামকে চুক্তিটা দেওয়া হয়েছিল। খুবই ভয়ানক চুক্তি। 70 থেকে 80 ভাগ তেল তারা একা নিত, বাকি যেটুকু বাঁচত ওইটুকু ইরান পাইত। ফলে স্বভাবতই এই তেল চুক্তি থেকে বেরিয়ে আসার জন্য ইরান আপ্রাণ চেষ্টা করছিল। এই চেষ্টা করতে করতে 41 সালের দিকে অ্যারাউন্ড তারা এই তেল চুক্তি বাতিল করে দেয়। কি করবে না করবে সেটা পরের ব্যাপার। প্রথম কাজ হচ্ছে চুক্তিটা বাতিল করে দেয়। এখন আপনাদেরকে একটা মজার কাহিনী শোনাবো। 43 সাল, 41 সালে এটা বাতিল করা, 43 সালে 41, 43, এটা কিন্তু তখন সেকেন্ড ওয়ারের চলছে। সেকেন্ড ওয়ারের আয়ুকাল হলো 39 থেকে শুরু, 1939 থেকে শুরু হয়ে 45 পর্যন্ত। খালি বিশেষত্ব হলো যে 2 বছর পরে আমেরিকা তাতে পার্টিসিপেট করে, 2 বছর কি আরও বেশি। আমেরিকা এক্স্যাক্টলি পার্টিসিপেট করেছে 42 সালের 1 জানুয়ারি থেকে। জাতিসংঘের প্রস্তাব করেছে আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট, এবং এটাকে সে রাজি করাইতে পারছে। তার 2 সফর সঙ্গী বা 2 বিশ্বস্ত সঙ্গী হলো তার ডান পাশে বা পাশে নিয়ে ঘুরতেন উনি। এক পাশে হলো কমিউনিস্টদের বিপ্লবী স্তালিন, আর আরেক পাশে ছিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল। এই দুজনকে বগল দাবা করে নিয়ে ঘুরতেন। এরা দুজনেই সাপোর্ট করেছে জাতিসংঘের ধারণা, এবং সাপোর্ট করেছে বলেই আমেরিকা এই যুদ্ধে জড়াতে রাজি হয়েছে। এই যুদ্ধে হিটলার বিরোধী যে জোটটা বানানো হয়েছে, যে জোটটা জিতে যায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, এই জোট বানাতে তখনই রুজভেল্ট রাজি হয়েছে, যখন জাতিসংঘ গড়তে রাজি হয়েছে স্ট্যালিন এবং চার্চিল। সেগুলো মেলা পুরনো চুক্তি, আমি নিয়ে অনেক কথা বলেছি। আজকে স্পেসিফিক্যালি আমি ইরানের প্রসঙ্গটা আনবো এখানে। এরপরে রুজভেল্ট দেখানো, আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট, ওনার জন্য এটা একটা দায় হয়ে গেছে যে তার এই জাতিসংঘের ধারণাটা যে খুবই এফেক্টিভ, বিরাট কাজে দিবে দুনিয়ার জন্য, এটা দেখানোটা তো তার দায় হয়ে গেছে। ফলে ইরানের সাথে ব্রিটিশদের এই তেল কোম্পানি কেড়ে নেওয়া নিয়ে যে বিরোধ, এই বিরোধের একটা ফয়সলা করে দেওয়াটা রুজভেল্ট দায়িত্ব মনে করা শুরু করে, যে শান্তিপূর্ণভাবে বিনা যুদ্ধে এটাকে যদি সলভ করে দেওয়া যায়। এই জন্য 1943 সালে 43 সালে যে বিখ্যাত ঘটনা আছে, এই 3 নেতা একসাথে তেহরান সফর করেছিলেন। আপনি যদি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন 1943 ইরান বললে দেখবেন পাবেন। 1943 সালে এই 3 নেতা, রুজভেল্ট, স্তালিন আর চার্চিল, 3 জনে মিলে ইরান সফর করেছিলেন। ইরানের আমেরিকান এম্বাসিতে বসে তারা মিটিং করেছিলেন। উদ্দেশ্য ছিল যে এই বিষয়টাকে আপোষে মীমাংসা করে দেওয়া যায় কিনা। ইংল্যান্ডের দাবি হলো, ব্রিটিশদের দাবি হলো যে এই তেল চুক্তি দেওয়া হয়েছে কারণ তেল চুক্তি বাতিল করতে পারে না। মানে কি আজব কথা! তেল ইরানের চুক্তি বাতিল করতে পারবে কি পারবে না, এটা কি ইরানের কোনো বক্তব্য নয়? আর একচেটে এভাবে ব্রিটিশরা তেল তুলবে আর ওই 70-80 ভাগ নিজেরা নেবে, মামাবাড়ির আবদার সব এগুলা। কিন্তু কিছুতেই তারা এই বিষয়ে ফসলা করতে পারছিল না। এটা অমীমাংসিত অবস্থাতেই থেকে যায়। রুজভেল্ট মারা যায় 45 সালে, যুদ্ধ শেষ হয়। রুজভেল্টের যে ভাইস প্রেসিডেন্ট ছিল হ্যারি ট্রুম্যান প্রেসিডেন্ট হয়ে যায়। হ্যারি ট্রুম্যানও রুজভেল্টের পলিসি ফলো করছিলেন যে ইউএনকে দিয়ে এই যুদ্ধের মীমাংসা করে দিতে হবে, বা এই সংঘাতের একটা মীমাংসা, আপোষ একটা মীমাংসা করে দিতে হবে। এটা চলতে থাকে। ফিফথ টাইম বলছি, মানে 4 বারের প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট। 5ম বার এবার হ্যারি ট্রুম্যান। এরা সবাই ছিল কিন্তু ডেমোক্র্যাট। আবার
সো ডেমোক্র্যাট হ্যারি ট্রুম্যান পরের বার প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ায় এবং তিনিও জিতে যান। সেই হিসেবে বলতে গেলে এক নাগারে 5 বার 32 সাল থেকে 52 সালের আগে পর্যন্ত বা 52 সাল পর্যন্ত 5 বারের ডেমোক্রেটিক প্রেসিডেন্ট থেকে যায়। 4 বার থেকে যায় রুজভেল্ট। 4 বার মানে 3.5 বছর বলা ভালো, 3.5 বার বলা ভালো, কারণ মাত্র 4th টাইমের বেলা মাত্র 6 মাস উনি বেঁচে ছিলেন শপথ নেওয়ার পরে। আর এই 3.5 বছর প্লাস 4 বছর 7.5 বছরের প্রেসিডেন্ট ছিল আসলে হ্যারি ট্রুম্যান। হ্যারি ট্রুম্যানও একই নীতি ফলো করতে লাগলেন যে উনি কী করে এটা মিটিয়ে দেওয়া যায়। এটা তারা মেটাতে পারেন নাই, দুঃখের বিষয় হলো এটা। আর এর পরের বার 52 সালের ইলেকশন, যেটা 53 সালে শপথ নেবেন, এই প্রেসিডেন্ট হিসেবে উঠে আসেন আইসেনহাওয়ার। আইসেনহাওয়ার ছিলেন সেকেন্ড ওয়ার্ল্ডের সময়কার যৌথ বাহিনীর সামরিক কমান্ডার। প্রধান সামরিক কমান্ডার ছিল আইসেনহাওয়ার। আইসেনহাওয়ারের নেতৃত্বে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই পক্ষে জিতেছিল হিটলারের বিরুদ্ধে। সেই আইসেনহাওয়ার এবার ক্যান্ডিডেট হয়ে যায় 52 সালে এবং আইসেনহাওয়ার জিতে যান। অর্থাৎ এই প্রথম রিপাবলিকানরা ক্ষমতায় আসে 5 বছর পরে, মানে 5 টার্মের পরে, 5-4 20 বছর পরে। 32 থেকে 52 সাল পর্যন্ত ছিল এটা। একটু বলে রাখি এক লাইনে, এই পর থেকে আমেরিকান প্রেসিডেন্টের 2 বছর বেশি আর হওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। এনিওয়ে, আইসেনহাওয়ার ক্ষমতা এসেই যে কাণ্ডটা করেন। আমি যদি এই ফাঁকে কমিউনিস্টদেরকে জিজ্ঞেস করি, ভাই সাহেব, আমেরিকার সাম্রাজ্যবাদ হলো কবে থেকে? কবে থেকে আপনারা আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলেন? বলতে পারবো না কেউ, গ্যারান্টি দিতে পারি। কে বলবেন হবে হয়তো 500 টাকা, মানে আজীবন। আজীবন মানে সোভিয়েত ইউনিয়নের জন্মের আগে থাকতে, 1917-এর আগে থাকতে, নাকি আমেরিকার জন্মের আগে থাকতে? আবার মাথা চুলকাবে, কিছু বলতে পারবে না। কমিউনিস্ট ভাইরা শুনে রাখেন ভালো করে, ইতিহাস তো পড়বেন না আপনারা, বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ডের ইতিহাস তো আপনারা পড়বেন না। আপনাদের ওখানে সেকেন্ড ওয়ার্ল্ডের বীর তো হলো স্টালিন, ফলে এর বাইরে তো কেউ বীর হইতে পারে না। এই ধারণা থেকে আপনারা এই জিনিসটা বুঝে নেন নাই কখনো, কিন্তু প্রশ্নও করেন না নিজেকে যে এই যে আমরা আমেরিকা মাত্র সাম্রাজ্যবাদ বলে দাবি করে, এটা কবে থেকে করছেন আপনারা জানেন না। এই 53 সাল থেকে শুরু হয় সাম্রাজ্যবাদ বলা। কেন সেই কথাটা এখন বলবো। এটার সাথে ইরানের ইতিহাস কত ওতপ্রোতভাবে জড়িত সেটা দেখাবো আমি। একটু খালি আগে বলে নেই 53 সালের দিকে কি হলো। তাহলে মূল ব্যাপারটা হলো যে ইরানের তেল তোলার দায়িত্বটা কে পাবে, এটা ছিল ইন্টারন্যাশনালি সংঘাতের মূল বিষয়। ইরান ব্রিটিশদের সাথে চুক্তি ভঙ্গ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, নিজেরা তুলবে। এই সময় ইরানে নির্বাচিত সংসদ ছিল, তার প্রধান নেতা ছিল মোসাদ্দেক। এই 53 সালে আইসেনহাওয়ার ক্ষমতা নেওয়ার পরে পরে আইসেনহাওয়ার ক্ষমতা নিচ্ছে অ্যাজ ইউজুয়াল 20 ফেব্রুয়ারি। আগস্ট মাসে উনি ইরানে হামলা করতে পাঠান। কাকে দিয়ে? সৈন্য না, এই প্রথম একটা নতুন কায়দা চালু হয়। আপনারা সিআইএ শুনে কমিউনিস্টের মুখ থেকে অসংখ্যবার শুনেছেন, কিন্তু হোয়াট ইজ সিআইএ, কাজ কি করতে শুরু করছিল তারা? এই সিআইএ পাঠায়, গোয়েন্দা বাহিনী পাঠায়, তারা রয়ের মতন আর কি সাপোর্টোজ করে আরেক দেশে গিয়ে, দিয়ে সেই দেশের সরকার ফালা দেয়। এই সরকার ফালানোর কাজটা করেছিল আইসেনহাওয়ার। সিআইএ পাঠায়, ইরানের সিআইএ পাঠায় মোসাদ্দেক সরকারকে উৎখাত করে দেয়। উৎখাত করে পুরাতন রাজা পাহলবি তাদেরকে ক্ষমতা বসায় দেয়। হেবি মজা। এই প্রথম যে আমেরিকা সেকেন্ড ওয়ার করেছে যুদ্ধের বিরুদ্ধে একটা শান্তির জায়গা হিসাবে দুনিয়াকে বানাবে বললা, জাতিসংঘ বানাইছে, সেই পুরাতন খাছিল আমেরিকানরা এত বড় একটা সুযোগ চলে যাচ্ছে তেলের খনি নিয়ে, আমরা ব্রিটিশদের হয়ে তেলের খনি জোগাড় করে দেবো কেন, তার চেয়ে বরং আমরাই নিয়ে নিই। হ্যাঁ, ঠিক তাই হচ্ছে। 53 সালে এইবার পাহলবিকে তারা ক্ষমতায় বসিয়ে দিয়া তার কাছ থেকে তেলের খনিগুলা নিজেরা নিয়ে এবার নিজেদের মধ্যে একটা ভাগ বটরা করে। নিজেদের মধ্যে কারা কারা? 1 নম্বর ভাগটা নিয়েছিল আমেরিকানরা, 2 নম্বর নিয়েছিল ব্রিটিশরা, 3 নম্বর হলো ডাচ মানে নেদারল্যান্ড, আর 4th ছোট অল্প কিছু পাইছিল ফ্রান্স। অর্থাৎ এরা রাজার কাছ থেকে এই তেলের খনিগুলা তেল তোলার ক্ষমতা পেয়ে গেছে, চুক্তি করে নিছে, এই বলে ভাগ করে নিয়ে নেয়। এই ফাঁকে একটু বলে দিই, তাহলে স্টালিন ভাইরা কোথায় ছিল? স্টালিন মারা যায় 53 সালে।
কিন্তু 52 সালের দিক থেকে, এই যে যখন হ্যারি ট্রুম্যানের যুগটাও চলছে শেষের দিকে, রাশিয়ানরা প্রস্তাব দিয়ে বসে তেলের খনি ওদেরকে দেওয়া হোক। কথা খেয়াল করেন, এটা সবচেয়ে মারাত্মক পয়েন্ট, মারাত্মক জায়গা এটা, যেখানে হোল ইরান একটা ন্যাশনালিজমের জোশে টকবক করতেছে। একা মোসাদ্দেক পুরা সংসদকে তার পক্ষে নিয়ে ফেলছে যে আমাদের নিজেদের তেল নিজেদের তুলতে সক্ষমতা অর্জন করতে হবে, আমরা ঠিক করবো কাকে কি আদৌ দিব কি দিব না। এই সেন্টিমেন্টে কিছুই বুঝতে না পেরে সোভিয়েত ইউনিয়ন প্রস্তাব দিচ্ছে তেল তোলার ক্ষমতাটা ওদেরকে দেওয়া হোক। আচ্ছা কি হবে তাহলে বুঝতেই পারতেছেন। সোভিয়েত সমর্থিত পার্টির নাম ছিল তুদে পার্টি সেকালে। স্বভাবত পুরো দেশ তুদে পার্টির বিরুদ্ধে চলে গেল। কেন এই কথাটা বললাম? আরো দুটো কারণে। একটা তো বললাম কমিউনিস্টদের সঙ্গে ইরানের সম্পর্কটা কেন কোনোদিন আসে নাই, জমে নাই কেন। হ্যাঁ তো ইরান বিরোধী, কিন্তু কমিউনিস্টদের সাথে সম্পর্ক না কেন? কেন এখানে ইরানি ইসলামী বিপ্লব হয়েছে? ওইটার উত্তর এখন পাবে। উত্তরটা হলো সোভিয়েত ইউনিয়নের বা তুদে পার্টি এর পক্ষে দাঁড়ানোতে টকবকে ফোটা একটা জাতীয়তাবাদ উপচে উঠছে ইংল্যান্ডে। এই ইরানের এই অবস্থায় তুদে পার্টি পুরোটা উপেক্ষিত হয়ে গেল। অর্থাৎ সেকেন্ড ওয়ারের পর থেকে যে চারিদিকে বিকল্প হিসেবে আমেরিকান বিকল্প হলে আমরা কমিউনিজমের কাছে যাইতে হবে। আপনি ইন্ডিয়ার দিকে তাকায় দেখেন, আমাদের এই তিনটা দেশের মধ্যে প্রবলভাবে বিস্তার লাভ করে কমিউনিস্ট পার্টি 47-এর পরে। আমাদের এখানে 47, ইউজুয়ালি 45 আসলে সেকেন্ড ওয়ারের পর থেকে। ইরানে গিয়ে এটা থমকে দাঁড়ায় গেল, উপটায় ফেলে দেওয়া গেল। মানুষের তুদে পার্টি কথা শুনতে চায় না। কেন? পুরো দেশ যাচ্ছে তেল নিজেরা তুলব বলে, এমন ন্যাশনালিজম, নিজের দেশের সম্পদ বলে তো কথা উঠেছে, আর তারা সেখানে বলতেছে এটা আমাদেরকে দিয়ে দাও। মানে বোকা আর গাধা কাকে বলে? ডেফিনেটলি তারা হারাই গেল। এবার পাবেন কোথায় গেল তাহলে? এই যে রেজা শাহ পাহলভি রাজতন্ত্রকে ফিরিয়ে আনলো আমেরিকানরা, যেটা এখন ট্রাম্প হুমকি দিতেছে এই পাহলভির শেষ বংশের ছেলেরা তাদেরকে নাকি বসাই দিবে, ইরানের খোমেনি সরকার উঠা মালায় দিবে, সরকার বদল করে দিবে। আমাদের ট্রাম্প বাবাজি বিরাট মুরদ দেখাইতেছে। পরিণতি কি হলো 3 দিন আগে আপনারা জানছেন। এই পাহলভি দেখতে বসানো হয়েছিল ক্ষমতায় যাতে তেলের খনিগুলা তারা নিজেরা লিখে নিতে পারে। এখন ইরান পড়ে গেল একটা চরমতম হতাশায়। শাহ রেজারা যে কাণ্ডটা করলো, অবাধ স্বাধীনতার নাম করে ওয়েস্টার্নাইজ করে ফেলতে চাইলো হল ইরানকে। আর ঠিক এইটার বিরুদ্ধে দাঁড়ালো আমাদের যে লোকটা, সেই লোকটার নাম হলো খোমেনি, ইমাম খোমেনি। যেটা খামেনি না, এখনকার খামেনি না, ইমাম খোমেনি। যেটা অবস্থা এমন তৈরি করলো যে ওকে দেশে থাকতে বের করে দিল। উনি চলে গেলেন ফ্রান্সে। 53 সাল থেকে, তার মানে 53 সাল থেকে শুরু হচ্ছে শাহদের সরকার এবং লুটপাটের কাহিনী। এই লুটপাট চলতে চলতে 79 সাল, মোটামুটি 78 সালের পরে এবার খোমেনি দৃশ্যমান হতে শুরু করেছেন। উনি ফিরিয়ে আনলেন ইডিওলজি হিসেবে যে একটা তো গেল ডেফিনেটলি আমরা ন্যাশনালিজম, মানে আমাদের নিজেদের সম্পদ নিজেদেরকে রক্ষা করতে হবে। কোনো বিদেশিদের হাতে দিলে এটা আমাদের কোনো পরিবর্তন হবে না, আমাদের নিজেদের ভাগ্যে কোনো পরিবর্তন আসবে না। এইটার উপরে উনি একটা ইডিওলজিক্যাল ভাব দিলেন। এই ইডিওলজিটাই হলো ইসলামী বিপ্লব। খোমেনির বিপ্লবটাকে বলা হয় ক্যাসেট বিপ্লব। মানে তখন ক্যাসেট কেবল আবিষ্কার হয়েছে 70s-এর আশেপাশে। উনি করতে থাকলেন কি, আমরা যেটাকে বয়ান দেওয়া বলি মসজিদে বসে, ওনার রাজনৈতিক বক্তব্যগুলোই তো আসলে বয়ান। দেখে মনে হচ্ছে ধর্মীয় বয়ান দিচ্ছেন, কিন্তু উনি আসলে তো ধর্মকে ব্যাখ্যা করছেন হোল ইরানবাসীকে স্বাধীন হওয়ার জন্য, এবং স্বাধীন হওয়ার জন্য একজোট হওয়ার জন্য তাদেরকে কি করতে হবে, এটাই হলো বয়ানের সার কথা। এই বয়ানগুলো ক্যাসেটে করে চলে আসতো ইরানে, আর ইরানের কোনায় কোনায় বাজা শুরু করলো, এবং ক্রমশ এটা পপুলার হতে থাকলো। এই হচ্ছে খোমেনির ক্যাসেট বিপ্লব। খোমেনি কেউ চিনত না এর আগে। এই ক্যাসেট বিপ্লবই এইবার 79-এ গিয়ে চরমে উঠল।
আর ততই মানুষজন পাভলোভির উপরে খেপে যাওয়া শুরু হলো। কারণ সে তো আসলে বলতে চাচ্ছে এই যে তোমরা একটা ওয়েস্টার্ন লাইফ লিড করছো, আপনি সেকালে যদি আপনি ছবি টবি দেখেন, মেয়েদেরকে দেখে মনে হয় যে এটা কোনো ওয়েস্টার্ন কান্ট্রি বোধ হয়। এই যে সম্পদগুলো তেল বেচা যতটুকু পাইতো, এই তেল বেচার সম্পদ দিয়ে তারা লুটে পুটে খাইতো, যেটা এর আগের দিনও বলেছি আমি। ৭৯ সালে বিপ্লবের পরে বাংলাদেশে কয়েকশো ডাক্তার নিয়ে যাওয়া হয়েছিল। খোমেনি সরকার দেশের লোককে স্বাস্থ্যসেবা দেবে, এই স্বাস্থ্যসেবা আগেকার শাহ পাহলবিরা রাজারা দিতে পারে না কেন? আপনার দেশের সম্পদ আছে, কিন্তু এটা আপনি নিজের ভোগবিলাসে ব্যবহার করেছেন, বিদেশি চোরদেরকে তাদেরকে এটা সম্পদ লুট করে নিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন। মানুষ কি এগুলো বুঝবে না, দেখবে না? ন্যাচারালি খোমেনির পপুলারিটি এই জন্য বাড়ছে। এবং এই ক্যাসেট গোপনে শোনা, বাসায় বসে ক্যাসেট শোনা, এটা তো আর রেজা পাহলভি বন্ধ করতে পারবে না। ফলে এটার ভিতর দিয়ে মানুষ নিজেদেরকে ফিরে পাওয়া শুরু করে, নিজের আত্মপরিচয়কে খুঁজে পাওয়া শুরু করে। এটাই ইরান বিপ্লব। এরপরে শেষের দিকে যেটা হয়, শাহ বুঝতে পারে যে উনি থাকতে পারবেন না বেশি দিন, উনি আগে ভাগে দেশ ছেড়ে চলে যায়, অন্তত ৯ মাস আগে। কেন ৯ মাস বলছি? কারণ উনি চলে যাওয়ার পরে যাদের নেতৃত্বের সরকার হয়, এরকম পরপর 3টে সরকার বানানো হয়েছিল। প্রত্যেকবার একটা করে সরকার বানায়, আর মানুষ তার বিরুদ্ধে আবার বিক্ষোভ মিছিল বার করে। প্রবল বিক্ষোভ যখন হতে শুরু করে, ওকে ভেঙে দিয়ে আবার একটা হচ্ছে নরম একটা কাউকে দিয়ে আবার সরকার বানায়, রাজার সাপোর্ট যার পক্ষে আছে, আর রাজা আমেরিকায় বসে বসে এইসব কুতুবগিরি করে। এইভাবে 3টা সরকার হয়েছে। ততদিনের সামরিক বাহিনীর ভিতরে ভাঙন শুরু হয়ে গেছে। একদল সামরিক বাহিনীর নেতৃত্ব ওপেনলি এটার পক্ষে দাঁড়িয়ে যায়। তারা যেদিন পক্ষ চেঞ্জ করে চলে আসে পাবলিকের সাথে, বুঝতেই পারেন কি হয়েছে সেদিন। এইটাই রিয়েল গণ বিপ্লব, একটা গণ অভ্যুত্থানে পরিণত হয়ে যায় ইরান। স্বভাবতই এই নতুন গণ অভ্যুত্থানের সৈনিক যারা, সৈনিকদের শ্রেষ্ঠ সৈনিক হলো ইমাম খোমেনি। ইমাম খোমেনি দেশে ফিরে আসে প্রবল বীর বিক্রমে। এর ফাঁকে একটা ছোট গল্প বলে রাখা ভালো। ইরানে তুদে পার্টি ছাড়াও আরো কমিউনিস্ট ছিল, অন্য ঘরানার, তারা ইরানের সাথে ছিল, মানে খোমেনির সাথে কিন্তু বিপ্লবী ছিল। ঘাপলা বাঁধলো তাদের পুরানা ওই আবার ধর্মের বিরোধিতাকে কেন্দ্র করে। বিপ্লবের পরে তারা এই বিষয়ে সিরিয়াস হতে থাকলো। এমনকি খোমেনির পার্টির ভিতরে একটা ফ্যাকশন মনে করলো ওদেরকে জায়গা দেওয়া উচিত একটু একটু করে, যাদের বইগুলো বাংলাদেশে অনেক বেশি পাওয়া যায়। কিন্তু খোমেনি বললেন না, নো কম্প্রোমাইজ। যারা মূল আদর্শের জায়গাটা নষ্ট করে দিতেছে, যেটা দিয়ে আমি দেশের লোককে এক জায়গায় বাঁধছি, সেটা নিয়ে এত আপত্তি। কমিউনিস্টদের ধর্মের বিরোধিতার যুক্তি কি আসলে? কমিউনিজমের সঙ্গে ধর্মের বিরোধটা কোথায় আসলে? সাচ কোনো বিরোধ নেই, বিরোধটা প্র্যাকটিক্যাল। সোভিয়েত ইউনিয়নে এটা একটা অর্থোডক্স কান্ট্রি বলে ধর্মের প্রচণ্ড প্রভাব মানুষের উপরে, যেটাকে ওখানে প্যাট্রিয়ার্ক বলে। ওখানে একটা প্যাট্রিয়ার্ক সিস্টেম আছে। বাকি দেখেন ক্যাথলিক সমাজের মধ্যে প্যাট্রিয়ার্ক বলে কেউ নেই। একটা পোপ পল আছে, তাও কোনো দেশের না, পুরা ক্যাথলিক সমাজের একটা পোপ আছে। কিন্তু যে কোনো রাষ্ট্রে, অর্থোডক্স রাষ্ট্রে একটা করে প্যাট্রিয়ার্ক বলে একটা ব্যক্তি আছে, প্রচণ্ড কমান্ড রাখেন উনি পুরো সমাজের উপরে, ক্যাথলিক সমাজের উপরে। এই প্যাট্রিয়ার্ক সোভিয়েত ইউনিয়ন ছিল, মানে রাশিয়াতেও ছিল। এই প্যাট্রিয়ার্কের প্রভাব খর্ব করার জন্যই লেনিন এবং স্টালিন এটা ধর্মবিরোধিতার দিকে গেছিলেন। ইট ডাজ নট মিন যে স্পেসিফিক্যালি বা জেনারেলি ধর্মের সঙ্গে ধর্মবিরোধিতা করেই একমাত্র কমিউনিজম করতে হবে, এরকম কোনো বক্তব্য কোথাও নাই। এটা ভুয়া, এটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে আসছে। এটা আসলে হোয়াট এভার দ্য কেস মে বি, এইটা নিয়ে যখন তারা আপত্তি করা শুরু করে, খোমেনি এটা কোনোভাবেই আপোস করলেন না। ফলে এরা হয় এক্সিকিউটেড হলো, অথবা দেশ থেকে পালিয়ে গেল, আমেরিকায় বসে থাকলো। ফলে এটা কমপ্লিটলি একটা ইরানিয়ান খোমেনির বিপ্লব হিসাবে, ক্যাসেট বিপ্লব হিসাবে এইটা যাত্রা শুরু করলো। এবং শুরু থেকেই প্রবলতম আমেরিকা বিরোধী, আমেরিকান পতাকা মাটিতে ফেলে রেখে
সামরিক বাহিনী কুচকাওয়াজ করতো এবং সেইটা টিভিতে দেখাইতো। ইরান মানে আমেরিকা যে তাদের কত বড় এনিমি আপনি তো বুঝতেই পারেন। সিআইএ পাটের সরকার ফালা দিচ্ছে, নির্বাচিত সরকার তেলের খনি ভাগবাটোয়ারা করে নিয়ে নিচ্ছে। আপনি এর চেয়ে খারাপ আর কি দেখেন? আসলে এর থেকে খারাপ আর কি হইতে পারে? একবারে উলঙ্গ ন্যাংটা চোর আর কি এগুলা। ফলে স্বভাবতই ইরানিরা এর বিরোধী হয়েছে। এবার এটাকে দমন করার জন্য তারা গোপনে মেলা পরিকল্পনা করছে, বিমান পাঠায় কিছু করবে। দুর্ভাগ্যবশত সেই বিমান ক্র্যাশ করছে। ফলে পরবর্তীকালের আমেরিকান প্রেসিডেন্টরা যে যা কিছু করেছিল ইরানকে আবার একটা কুটু কিছু করে এই সবগুলো ফেল করছে। ফেল করার পরে একালে সম্ভবত এই শতকের দিকে হবে আমেরিকা স্বীকার করে যে আমাদের বিরাট ভুল হয়েছে 53 সালের কূট সিআইএ পাঠায় কূপ করাটা। আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি স্বীকার করে তারা। এই ইরান এইভাবে স্ট্রাগল করে চলছিল। বারবার ইরানকে তেল বেচতে, তেল বিক্রি করতে বাধা দেওয়া হয়েছে অবরোধের নামে। সর্বশেষ যেটা গত সম্ভবত 10 বছর হবে, প্রথম সে চুক্তি করে চীনের সাথে 25 বছরের তেল বিক্রির চুক্তি। এইবার আসে না ইরান পরোয়া করে না চীন পরোয়া করে তাদের তেল বিক্রি নিয়ে। ইরান নিয়মিত তেল বিক্রি করে যাচ্ছে। ফলে তার যে অর্থের সংস্থান সেম চুক্তি আছে রাশিয়ার সাথে 25 বছরের চুক্তি। এবং এই চুক্তি দুইটার জন্য ইরানের পক্ষে আর ইরানকে আর অবরোধ দিয়ে আটকে রাখা, ওই কে কি অবরোধ দিল তা নিয়ে কেউ পরোয়া করে না। সেই ইরান এখনকার নেতা খামেনির নেতৃত্বে আজকে এই জায়গায় আসছে, আজকে দেখিয়ে দিচ্ছে এই যে সম্পদ তার যতটুকু আছে এটা কি করে কাজে লাগাতে হয় জনগণের জন্য শুধু নয়, প্যালেস্টাইনিদের জন্য কি করে এটা কাজে লাগানো যায়। ফলে ইরানের এই যে সফল বিপ্লবের হিস্ট্রি আমাদের প্রত্যেকের খুঁটিয়ে খুঁটিয়ে জানা দরকার, সো দ্যাট আমরা আমাদেরকে যদি তৈরি করতে চাই, বিজয়ী হতে চাই, অন্তত ন্যূনতম শ্বাস ফেলার যে একটা জায়গা, এরকম একটা দেশ যদি বানাতে চাই, আমাদের কাছে একটা বিরাট মডেল হতে পারে ইরান। শেষে খালি একটা সাবধানতা থাকলেই বলবো, দয়া করে ইরানের এই বিপ্লবটাকে শিয়া বিপ্লব বলে দেখেন না। ইসলাম ভিতরে এরকম ফ্যাকরা তো আছে, সব ধর্মে ফ্যাকরা থাকে। আমি বলবো সেগুলোকে নিচে রাখেন, সেই তর্কগুলোকে নিচে রাখেন, ঘরের ভিতরে তর্ক করেন, মসজিদের ভিতরে বসে কোনায় তর্ক করেন, কিন্তু এটাকে প্রধান বিরোধী জায়গা, আমাদের সঙ্গে ওদের ফারাকের জায়গা এইটা করেন না। অন্তত তাদের এই বিপ্লবের অভিজ্ঞতাগুলো নিজের মতন করে, তাতে আপনারা যে ইসলামই ফলো করেন না কেন তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটার জন্য ইরানকে একঘরে করে দিয়েন না। ইরানকে একঘরে করার মানে কিন্তু হবে আপনি আসলে ওয়েস্টের পক্ষে কাজ করছেন। সো আমি আশা করব আমার এই বক্তব্যের পরে, এই ভিডিওটার পরে আপনারা আরও বেশি করে ইরানের হিস্ট্রি জানার জন্য আগ্রহী হবেন। সবচেয়ে ভালো হলো যে কোনো ইন্টারনেটে সার্চ দিবেন, যে কোনো এনসাইক্লোপিডিয়া টাইপের যা কিছু পাবেন। একটা হতে পারে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, একটা হতে পারে এনসাইক্লোপিডিয়া history.com নামে যে ওয়েবসাইটটা পাওয়া যায়, আর সবচেয়ে ভালো হবে আমেরিকানদের যে ওয়েবসাইটটা আছে, যেটা এখন মাইক্রোসফট আর এটা ইয়ে করে না, মানে নতুন করে আপডেট করে না, কিন্তু বাজারে কারো কাছে গোপনে থেকে যেতে পারে। এনকার্টা ওটার নাম, মাইক্রোসফট এনকার্টা যেটা, সেটা যদি খুঁজে পান যে কোনো, অথবা আজকাল ইন্টারনেটের যুগে খালি ইনফরমেশন লিখে একটা সার্চ দিবেন, বাংলায় সবগুলো পাবেন না, ইংরেজিতে একটু সার্চ দিয়ে কষ্ট করে পড়ে নেবেন। এর হিস্ট্রিগুলো আপনাদের জানা দরকার। কবে থেকে জানতে হবে? সুনির্দিষ্ট 41 বা 43 থেকে। আর পিছনে খালি একটাই ক্ষমতা নিয়ে ইনফরমেশন নিয়ে রাখবেন যে তেল তৈরি, তেল আবিষ্কার এবং তেলের চুক্তিটা হয়েছিল 1901 সালে। ওটুকুই খালি জানা দরকার। 1901-এর আশেপাশের বিষয়গুলো এত না জানলেও চলবে। মূল বিষয়টা হচ্ছে 41 সাল যখন থেকে তেল চুক্তিটা বাতিল করলো ইরান, তখন থেকে আজ পর্যন্ত, আজকের এই যে খামেনির বিপ্লব, পরশু দিনের যেটা বিপ্লবে বিজয়ী হয়েছে তদ্দূর পর্যন্ত, এর সম্পর্কে একটা মোটামুটি ধারণা আপনাদের প্রত্যেকে থাকতে হবে। সো এইটা দিয়ে বুঝতে পারবেন আপনি আসলে এই যে সাম্রাজ্যবাদ বলতেছেন, আপনার তেলের খনি চুরি করে নিয়ে গেলে কি হয়, এই দিক থেকে বুঝেন। কমিউনিস্টদের মতন করে কমিউনিস্টদের ভাষ্য দিয়ে বোঝার কোনোই দরকার নাই। আপনি ইরানের হিস্ট্রি দিয়ে বোঝেন, আর এরপরে নিজের আলোকে, নিজের দেশের আলোকে চিন্তা করেন। এটা হলে আমরা অনেক দূর আগাতে পারবো।
চিন্তা ভাবনার দিক থেকে আমরা অনেক শক্তিশালী হব, এনরিচড একটা কিছু হবো আর কি। সো ইরান বিপ্লব জিন্দাবাদ, খোমেনি জিন্দাবাদ, ইরানের জনগণকে স্যালুট। থ্যাংক ইউ।